অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রবীন্দ্র ভবন সাংগঠনিক জেলা সম্মেলনের আয়োজন করা হয়। 7 দফা দাবি নিয়ে আলোচনা করেন, যেমন ইমামদের ভাতা বৃদ্ধি, শিক্ষা, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সুস্থ সমাজ গড়তে ইমামদের ভূমিকা। উপস্থিত ছিলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম কারি শরীফ আহমদ কাশিমি, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খালিলুর রহমান, বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান, চাঁদ মোহাম্মদ, মৌলানা আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আলওয়াজা মৌলানা আনসার আলী, বিশিষ্ট লেখক সমাজসেবী কাজী আমিনুল ইসলাম, মোফারক খান চৌধুরী, আমিনুল ইসলাম, বিধায়ক, ইমাম সংগঠনের সদস্য। চোখে পড়ার মতন। শুনে নেওয়া যাক এ বিষয়ে কে কি বললেন। জঙ্গিপুর থেকে আব্দুল সামাদের রিপোর্ট, কিউটিভি সমাচার। डॉक्टर वो क्यों समझ आप अपने इलाके में क्या परेशानी है उसको लिखिए, लिख करके मशवरा कीजिए। और हमारे लिए बड़ी खुशी की बात है, मैं सामने कह रहा हूँ और पीछे भी कहता हूँ, मौलाना अब्दुल रज़्ज़ाक बहुत ही एक्टिव हैं। जो भी हम उनको जिम्मेदारी देते हैं पूरी तरह अदा करते हैं। इसलिए आप लोग कोई भी काम करें उनको जरूर मशवरे में ले लें, टेलीफोन से बात कर लें, व्हाट्सएप पे बात कर लें और उसके बाद मिलजुल करके काम करें। इंशाअल्लाह बहुत मजबूत काम होगा और हम सबका काम अच्छे से होगा। हमारे दरमियान मुख्तलिफ सोच के लोग हैं, मुख्तलिफ फिक्र के लोग हैं, लेकिन मैं एक बात बराबर कहता हूं कि देखिए, कोई भी फिक्र, कोई भी सोच वो किसी भी इंसान की आखिरी सोच होती है। किसी को बदलने की कोशिश मत कीजिए। आप सबके लिए खिदमत के लिए तैयार रहिए। इंशाअल्लाह आपका भी काम होगा, कौम का भी काम होगा। दुनिया में कौन हिदायत पर है ये फैसला आपको करना नहीं है, ये अल्लाह को करना है। हमें सबको मिला जुला करके काम करने का काम करना है, सबके दुख दर्द में खड़े होने हैं। हमें मिस्टर नो प्रॉब्लम बन करके रहना है, किसी को तकलीफ नहीं पहुंचाना है। अगर हमारे समाज में कोई भूखा है तो अल्लाह ताला हमसे ये नहीं पूछेगा कि वो कौन था, हमसे पूछेगा कि वो भूखा मर गया तो खाना खा करके जिंदा रहा। हमसे हमारे बारे में सवाल किया जाएगा कि उसकी कोशिश तुमने क्यों नहीं की, उसको खाना क्यों नहीं पहुंचाया, उसको दवा इलाज क्यों नहीं करवाया। इसलिए हमें बगैर भेदभाव के सब काम को अंजाम देना है, तमाम लोगों के लिए हेल्पफुल इंसान बन करके रहना है। जब ये काम हम करेंगे সজাগ থাকতে হবে। আমরা কি নিজেদেরকে, আমরা কি ইউনাইটেড হয়ে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরাকে সহিষ্ণুতাকে বজায় রেখে আমরা থাকব, তাহলে দেখবেন যে এই জায়গাতে আমাদেরকে অন্য সরকার ওয়াকফ বোর্ডের মধ্যে দিয়ে এনাদেরকে একটা ভাতা দিয়ে থাকে। সেই ভাতাটা যে শুরু হয়েছিল এখনও চলছে সেই জায়গাতে বা সেই ফিগারিয়াতে। তো বর্তমান সময়ে যে বাজার বা দ্রব্যমূল্য বৃদ্ধি এসবকে লক্ষ্য করে ওনারা একটা সরকারের কাছে আবেদন রেখেছেন। আমরা সরকারের কাছে পৌঁছে দেবো বিষয়টা এবং আমরা সময় উপযোগী হিসাবে সরকারকে আমরা বলবো আর কি, যেন বিষয়টা একটু সহানুভূতির দৃষ্টি রাখে। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকরা যে দায়বদ্ধতা নিয়ে বা সমাজকে গড়ে তোলার কাজটা করে থাকেন, ঠিক ইমাম মুয়াজ্জিনরাও সেই কাজটা করে থাকেন। তো ইমাম মুয়াজ্জিনদের ভূমিকাতে আমি আমার বক্তব্যে আমি অনুরোধ রাখলাম যে আপনাদের যে মধ্যে দিয়ে যে বেস বা ছেলেমেয়েরা যেভাবে তৈরি হয়, তো যাদের পঠন পাঠন থেকে সামাজিক বিষয়টাও যেন তাদের দায়বদ্ধতার দিকে এগোতে পারে বা মাথায় দেওয়া হয়, সেটাকে দেখা এবং তুলে ধরা। যে আগামী দিনে তারা যেন যে দেশের আমাদের ভবিষ্যৎ বা দেশের গর্ব হিসাবে
মোয়াজ্জেমদেরকে আমার বলা, তেমনি আমি কাউকে বলবো যে আমরা এমন কিছু ব্যবহার করব না বা এমন কিছু কথা বলবো না যেটাতে বিজেপি সেটাকে সুযোগ নিয়ে আসতে না। কারণ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা দরকার, শুধু মুসলিমে নয়, আমরা হিন্দু মুসলিম যে আমাদের সম্প্রীতি আমাদের রয়েছে আর কি, সেটাকে ভাঙার একটা চেষ্টা হচ্ছে। আমরা সেটাকে ভাঙতে দেব না, এই ঐক্যবদ্ধ বা এই জায়গাতে সংকল্প নিতে হবে। ঢুকেছিলাম, ঢোকার পরে আমি কয়েকটা সম্পত্তি অকপটে আমি রক্ষা করতে পেরেছি। যেমন আবার ইমাম কারবালার ওখানে আপনারা জানেন যে একটা কবরস্থানকে আপনার ঘুরে ফেলে সেখানে দোকানের ব্যবস্থা করা হচ্ছিল। সেখানে আমি এবং হাসনাত সাহেব তৌফিককে এসপিকে প্রতিষ্ঠান দিয়ে সেটাকে বন্ধ করা হয়েছে। আমি একজন নাম বলতে ভুলে গেছি, আমাদের সব সম্মানীয় ব্যক্তি, ইনি পৌরপিতা আমাদের মফিজুল ভাই, খুব সম্মানীয় ব্যক্তি, তাকে আমি নামটা বলি। যারা সম্মানে আছেন সবাই নাম বলতে পারে, ক্ষমা করবেন, করতে পেরেছি। যে এই সহযোগিতা কিন্তু আমরা পাচ্ছি না। এই সহযোগিতা যদি আপনারা একত্রিত না হন তাহলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আস্তে আস্তে বিলুপ্ত হবে, সব ধ্বংস হবে, সব দখলদারি হবে। কয়েকদিন আগে শুনলাম খড়গ্রামে একটা জায়গার উপরে একটা বেকদলভাবে একটা বাড়ি তৈরি হচ্ছে। খবর পাওয়ার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে আমি খৈরবাবাকে ফোন করলাম। খৈরবাবা তিনি তাকে ফোন করলেন যে ওইখানে ইট জমা হয়ে গেছে, শিলান্যাস হয়ে গেছে, ঘর বাড়ি গাঁথতে যাচ্ছে। আমরা গাড়িতে গিয়ে সেখানে বাধা দান করলাম, সেটা বন্ধ হলো। তো এটা একার পক্ষে আমার মনে হয় সম্ভব না। যদি শুধু সত্যই যেটা আমরা ওয়াকফ করবো, যেটা আমাদের আল্লাহর সম্পদ, আপনাদের সম্পদ, যদি সব প্রত্যেকটা জায়গায় যদি আপনারা এটাকে নির্ধারণ না করেন, যদি আপনারা টেকার না করেন, তাহলে আমরা খোঁজও পাবো না, আমরা বলতেও পারবো না। দুই একজন ফোন করছে, সেটাকে নিয়ে হয়তো ওয়াকফ বোর্ডে বলছি গণি সাহেবের কাছে, সেটুকু হ্যাঁ বা না যা একটু করছে। কিন্তু আপনারা যে জমিতে দায়িত্ব, আপনাদের ইমাম বর্জন যেটা আপনাদেরও দায়িত্ব, মুসলিমদের দায়িত্ব, সেটা কিন্তু আপনাদের একটু যদি তর্ক না করেন তাহলে এটা আমরা হয়তো টেকার করার চেষ্টা করবেন। যে যেখানে আপনার ওয়াকফ বোর্ডে প্রচুর কয়েক একর জমি আছে, সেগুলা যদি আপনারা সমমতন হন, আমরা অবশ্যই চেষ্টা করব। উর্দু একাডেমির একটা মিটিং হয়েছিল, আমি উর্দু একাডেমির বোর্ড মেম্বার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারম্যান, নাজিবুল হক হচ্ছেন ভাইস চেয়ারম্যান। আমি বলি যে মুর্শিদাবাদে আমাদের মিটিংগুলো খুব কম হয়। সেদিন ডেকে নিয়ে এসেছিলাম আমাদের মন্ত্রী রব্বানী সাহেব ছিলেন। সেদিন আমরা বললাম যে আমাদের মাইনরিটির হল নেই লালবাগ মহকুমায়, আপনাকে এখানে টাকা অ্যালটমেন্ট করে যেতে হবে। মাইনরিটির নেই, আমাদের ওয়াকফ বোর্ডের নেই। সেইখানে পর্যন্ত আমরা ৭০ লক্ষ টাকা আমরা স্যাংশন করতে পেরেছি। ইমিডিয়েটলি লালবাগে আমরা ওয়াকফ বোর্ডের একটা কমিটি তৈরি হচ্ছে, সেটা রাজ্জাক সাহেব জানেন, আনসার সাহেবকে বলেছি। তো এইগুলা কাজ করে আদায় করা, যে এতগুলো দাবি দাবা লেগেছে, খুব ভালো লাগলো। আমি শুধু দুই একটা কথা সংশোধন করছি। আপনাদের করোনার মতো কিন্তু ডেঙ্গু বাড়ছে, এই ডেঙ্গুটাকে রক্ষা করতে হলে আপনাদের সকলের দায়িত্ব। সেখানে আবার ড্রেনগুলোকে দেখে নেবেন, যেখানে মশা মাছি না পড়ে, সেখান থেকে কিন্তু উৎপন্ন হয়েছে ডেঙ্গুর প্রবণতা। আমি শুধু তাদের একটা সংশোধন করছি, আমাদের ইমাম সাহেবের কাছে আমি অনুরোধ করছি, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বা আমাদের দপ্তরে তিনি জানাবেন, যারা আজকে ইমাম সংগঠনটা করেন তারা কিন্তু সবাই ভোটার। তারা আজকে ভোট দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার সরকারকে বাঁচিয়েছে। এরা কিন্তু কোনো পদাধিকার নেই, আরে একটা সংগঠন নিয়ে থাকে, যে ইমাম সংগঠন নিয়ে যখন তারা প্রয়োজন হয়, তাদেরকে ডাক হয়, তখন তারা মিটিং মিছিল করে তারা আমাদের হল ভরিয়ে দেয়। আমার অনুরোধ যে সামনে পঞ্চায়েত ভোট, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে জানি তারা স্থান পায়, এই উদ্দেশ্যটা আপনি সেই জায়গায় পৌঁছাবেন, তাহলে ইমাম সংগঠনটা আরো জোরদার হবে এবং সেইখানে তারা একটু কাজ করতে পারবে। किया है, हम अलग से कुछ नहीं कर रहे हैं। अलबत्ता ये आज पूरे इंसानियत की भलाई के लिए काम करना है। पश्चिम बंगाल के कई करोड़ इंसान সেবামূলক কাজ করে থাকেন, যেমন রক্তদান শিবির, বাল্য বিবাহ রোধ, শিশু পাচার রোধ, পাল্স প্রদান করেছেন। আমরা তার জন্য সরকারের নিকট
কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুর্শিদাবাদ জেলার ওই পাটটাও আমরা কিছুদিন আগে রবীন্দ্র সদনে প্রোগ্রাম হয়েছিল, ওই দিনে আমরা ডিক্লার দিয়েছি যে একটা বাৎসরিক সম্মেলন আমরা জঙ্গিপুরের দিকটা করব। ওই দিনে আমাদের রাজ্য প্রেসিডেন্ট নাখোদা ইমাম সাহেব আসার কথা ছিলেন, উনি বিশেষ কারণে দিল্লি দারুল দেওবন্দে ছিলেন। তারপর আমরা আজকে এই প্রোগ্রাম ওনাকে পেয়েছি। বিশেষ করে আমরা আগামী দিনে এই অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক যে কাজকর্মগুলো করছে, এগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে চাই। ইমামদের যে আপনার বার্ধক্য ভাতা ছিল 500 টাকা বা 700 টাকা, সেগুলো 1000 টাকা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ছিল আপনার 500 টাকা, সেটা 750 হয়েছে। তো আমরা চাইছি যে ইমামদের 2012 সাল থেকে সেই 2500 টাকার 1000 টাকায় আছে। তো সব ভাতা যখন বাড়লো, এই ভাতাটা কেন বাড়বে না, এটা আমরা দাবি একটা রাখতে চাই। তো আমাদের রাজ্য প্রেসিডেন্টকে আমরা বলেছি, উনি এটা বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, এই আশ্বাস আমরা চাইছি আমাদের নাখোদা ইমাম সাহেবের কাছ থেকে। আমরা দাবি নিয়ে আজকে বিভিন্ন দাবি দেওয়া আমরা আজকে প্রকাশিত করলাম, এবং যাতে আরও যেগুলা শিক্ষার হার, ইমামরা তো শুধু ইমামতি করে না, অনেক মেয়েরা হচ্ছে বাড়িতে যেগুলা ডেলিভারি হতো সেগুলা করেছে কি এখন হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য করেছে। যেমন আগে যখন আমাদের পিউল গানাথান সাহেব ডিএম ছিলেন, এই জঙ্গিপুরে আমরা প্রত্যেকটা জায়গাতেই এই বাড়িতে ডেলিভারি না করে হসপিটালে করুন, অনেক প্রোগ্রাম আমরা করেছি, এখনও করছি, আগামী দিনেও আমরা করব। আমরা শুধু সরকারের কাছে আবেদন রাখতে চাই যে ওয়াকফ প্রপার্টি কবে দখল হবে, কবে বাড়বে, এসব কথা আমাদেরকে না বলে যতটুকু আপনি পারবেন একটু বিবেচনা করুন। এটা আমরা আবেদন। সংখ্যালঘু মানুষ যারা, সেখানে শিখ কমিউনিটি আছে, বৌদ্ধ কমিউনিটি আছে, খ্রিস্টান কমিউনিটি আছে, তা আমরা চাইছি যারা যোগ্য মানুষ তারা প্রার্থী হোক, আমরা ইমামরা প্রার্থী চাইছি না। বা যারা চাইছি যে ভালো ভাবমূর্তি যারা এলাকাতে মানুষ, তাদেরকে দেওয়া হোক, আমরা নিজেরা প্রার্থী চাইছি না। আমরা এবং পঞ্চায়েত যে আগামী নির্বাচন, এই নির্বাচনে সরকার যাতে সংখ্যালঘুদেরকে বেশি প্রার্থী দেয়, এদিকে আমরা নজর রাখতে চাই। না, আমরা হচ্ছে সেরকম নয়, আমরা যেটা হচ্ছে আপনার। देखिए, भाता का तो हम लोग का डिमांड है ही है। हमने इससे पहले भी कहा कि भाता भी बढ़ना चाहिए, सब महंगाई बढ़ रही है, हर चीज़ में महंगाई भत्ता बढ़ रहा है, तो इमाम मुअज्जिन का जो भाता ये भी बढ़ना चाहिए। उसके साथ साथ आला तालीम हासिल करने के लिए, ऊंची तालीम हासिल करने के लिए उनको सहूलत मिलनी चाहिए, उनको मकान मिलनी चाहिए। इसी के साथ हम सरकार से बहुत सारे हमारे डिमांड हैं कि माइनॉरिटी को उसके आबादी के हिसाब से हर डिपार्टमेंट में मुनासिब नुमाइंदगी मिलनी चाहिए। ये हमारा बहुत सबसे अहम डिमांड है। तीसरा डिमांड ये है कि नौकरी का जितना भी कमेटी होता है उसमें हमारा एक नुमाइंदा माइनॉरिटी की तरफ से होना चाहिए, जो नहीं है। कानून पास किया हुआ है लेकिन प्रैक्टिकल में नहीं है, ये होना चाहिए, जिसकी वजह से हमको कहीं कहीं परेशानी होती है। तो ये भी हम सरकार से ये करते हैं। देखिए, इस तरह का कानून ला करके मासूम लोगों के साथ अगर ज़्यादती होती है तो ये अफसोस की बात है। ऐसा कानून हमारे देश में इसकी ज़रूरत नहीं है। अलबत्ता हम ये चाहते हैं कि हमारे देश में कोई भी ऐसा मामला ना हो जो देश विरोधी कोई काम करे। किसी को भी हम मशवरा देंगे कि कोई भी ऐसा काम नहीं कीजिए जो हमारे देश के ख़िलाफ़ हो, लेकिन ऐसा कानून ला करके हमारे देश के जनता को अगर किसी तरह से हरासमेंट किया जाता है तो ये भी देश हित में नहीं है। ये सिस्टम, हमारा जो आइन है, हमारा जो दस्तूर है, उस सिस्टम के ख़िलाफ़ है। हमारा दस्तूर ने सबसे पहले जो प्रियम्बल में लिखा है कि हम भारत के रहने वाले, हम भारतीय लोग, तमाम लोगों को इक्वल राइट मिलना चाहिए, इक्वल तरीक़े से सबको काम करना चाहिए और किसी के साथ भेदभाव नहीं होनी चाहिए। अगर इस तरह का कानून बना के किसी को हरासमेंट किया जाता है तो ये गलत है, ऐसा नहीं होना चाहिए। हम इसको कंडम करते हैं सख्त लफ्ज़ों में। देखिए, CA NRC का गुब्बारे का हवा निकल चुका है। अब उनके पास कुछ एजेंडा नहीं है, वो सरकार में नाकाम हो चुके हैं, पब्लिक का उस पर एतमाद नहीं रह गया है। अब पब्लिक ही देश की फैसला करेगी कि 2024 के बाद कौन रहेगा कौन नहीं रहेगा, CA रहेगा या उनकी सरकार रहेगी, ये तो पब्लिक फैसला कर लेगी।